আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আমাদের ল্যাবরেটরির যে পরের সেশন অর্থাৎ 15 নম্বর সেশন থেকে যে ছকগুলো আছে, পঞ্চদশ থেকে যে ছকগুলো আছে, বাকি ছকগুলো আমরা পূরণ করে দেব। তো আমাদের ল্যাবরেটরির পঞ্চদশ সেশনের আমাদের যে 84 পেজে একটা ছকটা আছে, দেখো এখানে বলেছে যে একটা পরীক্ষায় ব্যবহৃত ধাতব দণ্ড, সংঘটিত বিক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত ধাতব দণ্ড এবং সংঘটিত বিক্রিয়া এটা লিখতে বলেছে। তো এখানে আমরা প্রথমে আমরা একটা বিক্রিয়াগুলো লিখেছি। এখানে পরীক্ষণে ব্যবহৃত ধাতব দণ্ডগুলো হলো কি কি? তামা ও জিঙ্ক। এবং এখানে যে অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটে, জারণ বিক্রিয়া, আর ক্যাথোডে যে জারণ বিক্রিয়াটা ঘটে, এখানে অ্যানোডে জারণ বিক্রিয়া হলো জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়ন গঠন করবে। এখানে দুইটা ইলেকট্রন ত্যাগকৃত ইলেকট্রনটা তোমাদেরকে এখানে দেখানো হয়েছে, এই যে দেখো। তারপরে ওই ইলেকট্রনটাই দুইটা ইলেকট্রনই ক্যাথোডে কপার 2+ আয়ন কি করবে? গ্রহণ করবে, কপার ধাতুতে পরিণত হবে। তাহলে ওভারঅল সমগ্র বিক্রিয়াটা কি হবে? Zn প্লাস Cu2+ Zn2+ প্লাস Cu। এটা হলো পরীক্ষণে ব্যবহৃত ধাতব দণ্ড এবং সংঘটিত বিক্রিয়া। এরপরে আমাদের তড়িৎ বিশ্লেষণে যেটা ঘটেছে, তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়ায় ব্যবহৃত ধাতব দণ্ডগুলো হলো গ্রাফাইট। এটা হলো ব্যবহৃত কোন ধাতব দণ্ড? এটা হলো গ্রাফাইট। এবং এখানে অ্যানোডে জারণ বিক্রিয়াটা কি হবে? ক্লোরিন এখানে কি করেছে? দেখো, ক্লোরিন গ্যাসে পরিণত হয়েছে এবং এখানে একটা ইলেকট্রন ত্যাগ করেছে এবং এখানে দেখো আমরা এই হাফ দিয়ে ব্যালেন্স করে দিয়েছি। এখানে ক্যাথোডে কি হবে? ওই একটা ইলেকট্রন সোডিয়াম গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছে। সামগ্রিকভাবে বিক্রিয়াটা হলো এই যে NaCl, এটা Na এবং Cl2, এই যে এই বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে। এটা ছিল আমাদের 84 পেজের যেটা। এখন আমরা পরে যে পেজটা সেটা দেখব, অর্থাৎ 85 নম্বর পেজে। এখানে যে কপার দণ্ড এবং অ্যানোড এবং ক্যাথোড চিহ্নিত করে তার পক্ষে যুক্তিটা দিব। জিঙ্ক দণ্ডে কেন ক্যাথোড কেন অ্যানোড, এটার পক্ষে আমরা একটু যুক্তি দেব। তো দেখো, আমরা এখানে কপার দণ্ড কেন অ্যানোড এবং কেন ক্যাথোড, কেন ক্যাথোড বুঝতে হবে কাকে বলে। আমরা জানি যে তড়িৎ দ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে। বিজারণ বিক্রিয়া মানে কি? যারা বিজারণ জিনিসটা আগে বুঝতে হবে। এটা তোমাদের ইয়াতে আছে, অনুসন্ধানী বইতে আছে, দেখবা। বিজারণ হচ্ছে যারা দুইটা ইলেকট্রন যারা গ্রহণ করে এবং গ্রহণ করে কি হয়, ধনাত্মক আয়নে নিজে ধনাত্মক ধাতব কপারে পরিণত হয়, সেটা হচ্ছে তোমার ক্যাথোড বলা হয়, অর্থাৎ বিজারণ বলা হয়। তার মানে যে যারা ইলেকট্রন গ্রহণ করে কি করে, গ্রহণ করার ফলে এটা ক্যাথোডে পরিণত হয়। ঠিক আছে, এই জন্য এই বিক্রিয়াটার নামই হচ্ছে একটা ক্যাথোড বিক্রিয়া। কেন ক্যাথোড দণ্ড হিসেবে কাজ করে? কারণ এখানে বিজারণ ঘটার। বিজারণ ঘটার মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। তা এখানে কপার সালফেট দ্রবণে কপার 2+ আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে, এই জন্য এটা ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়। অন্যদিকে জিঙ্ক কি হয়? অ্যানোড। অ্যানোড কোথায় ঘটে? অ্যানোডে কি ঘটে? অ্যানোডে হলো জারণ ঘটে। জারণ কি? যারা ইলেকট্রন ত্যাগ করে, যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। তার মানে যেখানে দেখো জিঙ্ক কি ছিল? দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে জারণ ঘটেছে। আর জারণটা কোথায় ঘটে? অ্যানোডে ঘটে। তাহলে ক্যাথোডে কেন হয়েছে, অ্যানোডে কেন হয়েছে, এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের 18 এবং 19 যে সেশনটা, সেই সেশনে এখানে আমাদের কতগুলো বস্তুর নাম এবং এইটার আলোকে, ঠিক আছে, বস্তুর নাম সেটাই অম্ল নাকি ক্ষারক, কেন ক্ষারক, এটা আমরা একটু দেখব। অর্থাৎ 86 পেজে আমরা এটা একটু দেখব। সেটা হচ্ছে, প্রথমে লেবু ছিল, লেবুটা হচ্ছে অম্ল। যখন নীল লিটমাস পেপারকে লেবুর রসে ডোবানো হয়, তখন লিটমাসের সাথে লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে কাগজের রং পরিবর্তন হয়ে লাল হয়ে যায়। অর্থাৎ আমরা জানি অ্যাসিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, আমরা নীল লিটমাসকে লাল করে, ঠিক তেমনি এটাও নীল লিটমাসকে লাল করেছে। আর লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। সুতরাং এটা একটা অ্যাসিড। অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে, বাংলা নাম হচ্ছে অম্ল। এবার তেঁতুল, এটাও অম্ল, কারণ হচ্ছে এটা টার্টারিক অ্যাসিড। হ্যাঁ, এটাও কিন্তু টার্টারিক অ্যাসিড। তেঁতুলটা কি? টার্টারিক অ্যাসিড। তো তেঁতুলে তার মানে এটাও কি করবে? নীল লিটমাসকে লাল করবে, যে দেখানো হয়েছে। তারপরে লবণ, লবণ হচ্ছে নিরপেক্ষ, এটা অম্লও না ক্ষারও না, এটা হলো হচ্ছে নিরপেক্ষ, কোনো
দ্রবণের কোনো পরিবর্তন না, অর্থাৎ লিটমাস পেপারের কোনো পরিবর্তন করে না। চুন এটার ক্ষারক। ক্ষারক কি করে? লাল লিটমাসকে নীল করে, ঠিক আছে? এটা মনে রাখবা, ওর উল্টো, অ্যাসিডের উল্টো। ঠিক তাই চুন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, মূলত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মূলকগুলোই হলো ক্ষারক। হাইড্রোক্সাইড মূলকগুলোই হলো ক্ষারক। এইটা অক্সাইড মূলক এবং হাইড্রোক্সাইড মূলক হলো ক্ষারক। শুধু হাইড্রোজেন আয়ন যেটা হলো H+, যেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোজেনিয়াম আয়ন, অনেকে অনেক কথা বলে, এটাকে হলো তোমার H+ আয়ন যেটা হয়, সেটা মানে প্রোটন যে আয়নটা দেয় সেটা হচ্ছে তোমার অম্ল। আর ক্ষারক হচ্ছে হাইড্রোক্সাইড OH- যেটা থাকে। তো চুন যেহেতু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা লালকে নীল করে, সুতরাং এটা একটা ক্ষারক। ডিটারজেন্ট পাউডারও মানে ডিটারজেন্ট সাবানটাও এটাও ক্ষারক, কারণ এটা হলো রং পরিবর্তন করে লাল লিটমাস পেপারকে যদি ডিটারজেন্টের মধ্যে ডোবানো হয় তাহলে এটা নীল হয়ে যায়। ভিনেগার এটা হলো অ্যাসিড, ঠিক আছে? এটা কিন্তু ভিনেগার অ্যাসিড, এটা হলো তোমার জৈব অ্যাসিড, এক ধরনের জৈব অ্যাসিড, এটাও নীল লিটমাসকে লাল করে, এই জন্য আমরা এটা অ্যাসিড বলবো। এটা ছিল আমাদের লিটমাস কাগজ পরীক্ষার মাধ্যমে কোনটা অ্যাসিড কোনটা ক্ষারক সেটা এবং তার কারণগুলো। এরপরে আমাদের পরবর্তী যেটা আছে 87 পেজের নিচে অম্লের ব্যবহার, ক্ষারের ব্যবহার এবং লবণের যে ব্যবহারগুলো সেটা আমরা একটু দেখব। দেখো, অম্লের ব্যবহার আমরা যেমন ভিনেগারটা এটা অ্যাসিড, এই অ্যাসিডটা আচার সংরক্ষণে ব্যবহার করতে পারি। আমলকি বা অ্যাসকরবিক অ্যাসিড, আমলকি হচ্ছে অ্যাসকরবিক, এটা ভিটামিন সি সমৃদ্ধ খাবার। আমলকি খেলে আমাদের মুখের যে ঘাগুলো সেগুলো ভালো হয়। এছাড়া আমাদের যে ঘরের আইপিএস, ছাদের সৌর বিদ্যুৎ, এখানে ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় ব্যাটারি উৎপাদনের জন্য, এটা। আর তারপরে হচ্ছে আমরা যে খাবার খাই সেই খাবার হজম করতে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা সেই অ্যাসিডটা আমরা খাইলে আমাদের খাবারটা হজম হয়ে যায়। এরপরে ক্ষারকের ব্যবহার যেটা হচ্ছে আমরা এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিনের সাহায্যে যে ব্লিচিং পাউডারটা হয়, এটা আমরা কাপড় কাচা বা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করতে পারি। এই ব্লিচিং পাউডার পাওয়া যাবে হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন। তার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো কি, এটা হলো ক্ষারক, তার মানে ক্ষারক এটা ইউজ করতে পারি আমরা। তারপরে চুনের পানি বা লাইম ওয়াটারকে আমরা ঘরবাড়ি বা চুনকাম করতে ব্যবহার করে থাকি। এইটাও হলো লাইম ওয়াটার মানে চুনের পানি, এটাও হচ্ছে আমাদের কি ঘরের চুনকাম করতে ব্যবহার করতে পারি। মিল্ক অফ লাইম আমরা পোকামাকড় দমন করতে ব্যবহার করি। সোডিয়াম হাইড্রোক্সাইড সাবান এবং কাগজ উৎপাদনে ব্যবহার করি। অ্যান্টাসিড ওষুধ হিসেবে ক্ষার ব্যবহার করা হয়, মানে অ্যান্টাসিড মানে গ্যাস্ট্রিকের যে বড়িগুলা সেগুলো। এরপরে লবণটা কি, খাদ্যে আমরা এটা ব্যবহার করি, চামড়া শিল্পে এটা ব্যবহার করি, সাবান তৈরিতে লবণ ব্যবহার করা হয়। মূলত এটাই ছিল অম্ল এবং ক্ষারকের ব্যবহার। এরপরে আমরা পরবর্তী পেজগুলোতে যাব। 20 যেটা সেশন এর শেষের দিকে আমরা যেটা ফিরে দেখা, যেটা অর্থাৎ 90 পেজে এখানে কিছু কথা বলেছে। নিজের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে কেমন লেগেছে, নতুন কোনো চিন্তা মাথায় এসেছে কিনা এই কাজ করতে গিয়ে, সেটা একটু লিখতে বলেছে। তোমরা যে সাবান তৈরি করেছো তার গুণগত মান কিভাবে বৃদ্ধি করা যায় এই সম্পর্কে লিখেছে। তো এটার একটা নমুনা কপি এই যে আমি লিখে দিয়েছি। নিজেদের উদ্যোগে ল্যাবরেটরি তৈরিতে ভালো লেগেছে, এই কাজ করতে গিয়ে নতুন একটা চিন্তা মাথায় এসেছে। সেটি হলো আমরা চাইলে আমাদের পড়ার রুম বা ঘরকে ছোট্ট একটি গবেষণাগার হিসেবে তৈরি করতে পারি, যেখানে শ্রেণীকক্ষে শেখানো কাজগুলো বাসায় বসে বসে আমরা প্র্যাকটিস করতে পারি। এতে আমাদের অনুসন্ধান এবং চিন্তার দক্ষতা আরও বাড়বে। এবার বলছে যে আমরা যে সাবানটা তৈরি করেছিলাম তার গুণগত মান কিভাবে বৃদ্ধি করা যায়। তো সাধারণত সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, যেটাকে আমরা সংক্ষেপে বলি, আমরা যেটা বলি হচ্ছে C17H35, C17H35 মানে 35 COO, এটা Na, এই দেখো Na দ্বারা সোডিয়াম বোঝায়, এটা হলো সাবানের সংকেত। তো যাই হোক, এটা বলতে হবে উচ্চতর ফ্যাটি অ্যাসিড বলতে কি যে এই যে COOH সেটা থাকা, এটা সোডিয়াম বা পটাশিয়াম লবণ। সাবান একটা পরিষ্কারক দ্রাবক, আমরা বলতে পারি সাবান একটা হলো পরিষ্কারক দ্রাবক। তারপরে বলা হয়েছে এখানে যা চর্বি বা ক্ষার থেকে তৈরি করা হয়। এবং আমাদের আরেকটা কথা এখানে আছে, যেটা সাবান তৈরির সময় সাবানের সাথে গ্লিসারিনও ব্যবহার করা হয়। সাবান এবং গ্লিসারিনের মিশ্রণের সাথে তেল ও চর্বি এবং ক্ষার ইত্যাদি থেকে যেতে পারে, এগুলো থেকে সাবানকে আলাদা করা হয়। এই আলাদা করার সময় যদি সাবানের মধ্যে অধিক তেল বা চর্বি থেকে যায় তখন সাবানের মধ্যে তৈলাক্ত ভাব থেকে যায়। এই সাবান ব্যবহারের সময় তেমন কোনো ফেনা উৎপাদন করে না। যদি সাবানের পরিমাণ অধিক পরিমাণ ক্ষার থেকে যায় তবে এতে ক্ষতি হয়।
এজন্য সাবান তৈরির কারখানায় সঠিক অনুপাতে তেল, চর্বি বা ক্ষার যোগ করতে হয়, যাতে তেল, চর্বি এবং ক্ষার সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে পারে। অর্থাৎ তোমাদের যে তেল এবং চর্বি এবং ক্ষারের সাথে যোগ করবে, এগুলো রেশিও থাকতে হবে, একটা নির্দিষ্ট রেশিও থাকতে হবে। তাহলে এগুলো সম্পূর্ণভাবে বিক্রিয়া সম্পন্ন করবে। তার মানে ক্ষার সম্পূর্ণ বিক্রিয়া সম্পন্ন করে এটা ক্ষতি করবে না, ক্ষার তো ক্ষতিকারক। অর্থাৎ তেল বা চর্বি বা ক্ষার সঠিক অনুপাতে ব্যবহার করে সাবানের গুণগত মান বৃদ্ধি করা যায়। এটা ছিল আমাদের এই যে আমাদের ল্যাবরেটরি যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার টোটাল আমরা সবগুলো পূরণ করে দিলাম। এবং আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বাকি যে সাবজেক্টের যে সবগুলো পূরণ করা আছে, ধারাবাহিকভাবে সবগুলো পূরণ করে দেওয়া থাকবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।